আচ্ছা, so there are numerous such examples which shows that the concept of management originated in the ancient age. However, it can be said that the formal study of management began its journey in the late 19th century. হ্যাঁ, একটু বলে নেই আমি। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা এখন ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু অনেক বেশি ভাবনা চিন্তা, অনেক তার ফাংশনিংস ইত্যাদি দেখছি, করছি ইত্যাদি। কিন্তু এইটা কিন্তু এইরকম ফরমাল ভাবে এটা কিন্তু এই প্রায় নূতনই বলা যেতে পারে, লেট 19th সেঞ্চুরি। আমি তোমরা হয়তো এতটা খবরও জানো না। যেটা আমরা যখন পড়াশোনা করেছি তখন কিন্তু শুধুমাত্র আমাদের ভারতবর্ষে এই যে আইআইএম, আইআইএম বলতে কিন্তু ৫টা আইআইএম হলো কলকাতা, দিল্লি, বম্বে, ম্যাড্রাস, আহমেদাবাদ। এই ৫টা আইআইএম ছিল যেখান থেকে কিন্তু ম্যানেজমেন্ট পড়ানো, এবং যেকোনো ডিসিপ্লিন থেকেই স্টুডেন্টরা সেখানে জয়েন করতে পারতো, এবং এইটা তো ঠিক আছে, চান্স পাওয়া ইত্যাদি যথেষ্ট কঠিন ইত্যাদি সবই ছিল। আদারওয়াইজ কিন্তু জেনারেল ভাবে কিন্তু কমার্স পেপারের, মানে কমার্স নিয়ে পড়াশোনা করলে তার মধ্যে বিজনেস অর্গানাইজেশন, এইভাবে ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এইভাবে একটা পেপার কিন্তু ইনক্লুডেড থাকে হলো। কিন্তু এই রকম এখন যে বর্তমান কালে তুমি দেখবে যে বিবিএ হলো, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হলো, এইগুলো কিন্তু আগে ছিল না। আগে কিন্তু কোনো বিবিএ ব্যাচেলার ডিগ্রি ছিল না, সবটাই মাস্টার ডিগ্রি হলো, এমবিএ হলো। এইটাই কিন্তু আমাদের দেশের ম্যানেজমেন্টের এডুকেশন স্ট্রাকচার, এটাই কিন্তু ছিল। বাকি বড় একটা, এবার তুমি একটা জিনিস ভাবতে পারবে, আমাদের লাইব্রেরি সায়েন্সের নতুন সাবজেক্টের ক্ষেত্রে যদি ইতিহাস দেখা যায় তাহলে কিন্তু এইরকমই আমরা পাবো। আমাদের লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে কিন্তু চিত্রটা একই রকম। বহুদিন আগে প্রথমে লাইব্রেরিয়ানশিপ একটা কোর্স করা হতো, তখন কিন্তু এইসব ব্যাচেলার ডিগ্রি মাস্টার ডিগ্রি ব্যাপারটাই হলো লাইব্রেরিয়ানশিপ হলো। তারপরে হচ্ছে লাইব্রেরি সায়েন্স, এবার ফর্মাল কোর্স হলো লাইব্রেরি সায়েন্স, তার ব্যাচেলার ডিগ্রি মাস্টার ডিগ্রি ইত্যাদি ইত্যাদি। এরপরে হচ্ছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। এইভাবেই কিন্তু প্রতিটা সাবজেক্টের ডেভেলপমেন্ট বিষয়টা দেখা যায়। তো আমরা এখন ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়টা দেখছি। তাহলে এই ম্যানেজমেন্টের যে মানে ফর্মাল স্টাডি, সেই স্টাডি গুলো কিন্তু আমরা 19th সেঞ্চুরি শেষের দিকটা থেকেই লক্ষ্য করে থাকি। পরোয়ার করুন। Management theories in the early period were not really theories but some discrete practices of exception, a experience. Management theories in এক্সপেরিয়েন্স, the experience. এক্সপেরিয়েন্স। Management theories in the present century uh, are also not totally free from certain problems. To become a theory, an experience or practice needs to undergo several modifications, synthesis, and tests for this test. For this purpose, a sound theoretical and conceptual framework is essential for a theory to take shape. Management theory has evolved in a symbiotic relationship to its related and supporting disciplines like mathematics, statistics, and behavioral sciences, depriving the motivation to devise its own conceptual framework independent or related disciplines. Moreover, management research have been kept psychologically and philosophically closer to practice than to theory. কোথাও কারোর বুঝতে অসুবিধা হলে কিন্তু বলবে। হ্যাঁ, পড়ো। The development of management thought has been evaluated in nature under the following four parts. এইটা কিন্তু মাথায় রাখবে ভালো করে।
এই যে চারটে ভাগে ম্যানেজমেন্ট ফিলোসফি অ্যান্ড স্কুল অফ থটস কে যে ভাগ করা হয়েছে, এটা একটু মাথায় রাখ। হ্যাঁ, পড়ো ফার্স্ট ওয়ান। ফার্স্ট ওয়ান হচ্ছে প্রি সায়েন্টিফিক ম্যানেজমেন্ট এরা বিফোর 1880। তো নেক্সট ওয়ান ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট এরা 1880 টু 1920। থার্ড হচ্ছে নিও ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট এরা, যেটা হচ্ছে 1920 থেকে 1950। আর ফোর্থ হচ্ছে মডার্ন ম্যানেজমেন্ট এরা, যেটা 1950 টু অনওয়ার্ড। Heath and others in 1979 classify management theories into three broad groups. First one হচ্ছে classical management theory, second one neo-classical management theory, and third one হচ্ছে modern management theory. Pre-scientific management contributors James Watt and Mother Robinson Bolton, Robert মাথ্রি, না Owen. না 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 না, এই মাথ্রি, MATHRE, স্পেলিংটা ঠিক করে কি করেছো? MATHRE, মাথ্রি আচ্ছা আচ্ছা করে রবিনসন, হ্যাঁ, বুলটন। হ্যাঁ, মাতৃ রবিনসন বুলটন। নেক্সট হচ্ছে রবার্ট ওয়েন। থার্ড চার্লস ব্যাবেজ। ফোর্থ হেনরি ভার্নাম পুওর। অ্যান্ড ফিফথ হেনরি রবিনসন টাউন। হ্যাঁ, নেক্সট হচ্ছে ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট থিওরি, which is 1880s to 1920. Classical management theory consists of a group of similar ideas on the management of organization that evolved in the late 19th century and early 20th century. The classical school is sometimes called the traditional school of management. This school of thought contains three branches, namely first one scientific management, second one administrative management or principles, and third one is bureaucratic management or organization. The primary contributions of the classical school of management include স্যার, এক মিনিট অটল। হ্যাঁ, স্যার, এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট আর ব্যুরোক্রেটিক ম্যানেজমেন্টের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য বিষয়গুলো কিন্তু ঠিক এইভাবে কিন্তু বলা খুব কঠিন, বুঝতে পারলে তো? আমরা যেটা ফর্মালি যেটা জেনে আর জানি সেটা হচ্ছে ব্যুরোক্রেটিক ম্যানেজমেন্ট বলতে কি, যে একেবারে নিচ থেকে উপর পর্যন্ত কি বলা যায়, এই ডিরেকশন আসবে ফ্রম টপ টু বটম, আর কাজগুলো ওয়ার্কিং ফাংশনিংস গুলো নিচ থেকে শুরু করে ওপরে গিয়ে শেষ হবে বিভিন্ন রকম, আমরা যেটা বলি যে ফাইল, মানে প্রতিটা জিনিস রেকর্ড ফর্মে সেইটা অনুষ্ঠিত হবে, মানে অর্গানাইজড হবে। এবার এই অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট হচ্ছে সেইটার একটা সেই কালের কোনো পদ্ধতি, এগুলোর সবই একেবারে ব্যুরোক্রেটিকও পুরোপুরি নয়, মানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউতে করছে, এইভাবে বিষয়টা ভাবতে হবে। এটাকে ঠিক ব্যাপারটাকে তুমি এই টার্মিনোলজিক্যালি কিন্তু ব্যাপারটা মাথায় রাখো, এটাকে ঠিক তুমি যেই সেন্সে মানে ডিফারেন্স বলছো সেইগুলো সম্পর্কে কিন্তু আমারও বড় একটা ধারণা নেই, বুঝতে পারলে সুমিত? হ্যাঁ স্যার, এই বুঝতে পেরেছি। এই বিষয়টা মানে খটকা লাগলো যে অ্যাডমিনিস্ট্রেটিভ আর ব্যুরোক্রেটিক, কারণ সায়েন্টিফিকটা আলাদা, ওখানে সায়েন্সের মানে সায়েন্টিফিক প্রিন্সিপালের উপর দিয়ে করছে, আর ব্যুরোক্রেটিকটা তো একটা আপ বটম টু আপ, সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়টা নতুন। হ্যাঁ, নেক্সট বলো। হ্যাঁ স্যার, নেক্সট হচ্ছে the primary contributions of the classical school of management include first one application of science to the practice of management. Second one is development of the basic management function. Third one is articulation and application of specific principles of management. স্যার এখানে বাঁদিকে আপনি কিছু একটা লিখে রেখেছিলেন, এটা ঠিক বোঝা যাচ্ছিল না, না ওটা না, একটু দরকার বলে নেই, দেবেন? দরকার নেই, দরকার নেই ওটা তোমাদের। ঠিক আছে। নেক্সট হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট।
Frederick Winslow Taylor 1851 থেকে 1915 না is না 1856 আচ্ছা স্যার 56 1856 to 1915 হ্যাঁ স্যার এই যে এই নামটা কিন্তু শোনো, এই নামটা কিন্তু মাথায় রাখতে হবে। সাধারণভাবে যেটা পরিচিত বলা হয় সেটা হচ্ছে F.W. টেলার। F.W. টেলার, এখানে ফুল নেম বলা হয়েছে ফ্রেডরিক উইলসলো টেইলার। ইনি কিন্তু হচ্ছে ম্যানেজমেন্ট স্কুল অফ থটস এর একটা কি বলা যায় মানে মানে বিশেষ প্রবক্তা। তিনি বিশেষভাবে ম্যানেজমেন্টের ক্ষেত্রে তার কন্ট্রিবিউশন রয়েছে। তার পিরিয়ডটা হচ্ছে 1856 to 1915। হ্যাঁ, ইটস কনসিডার্ড টু বি দ্য ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। Taylor was supported by Henry Gantt, Frank and মানে Lillian Gilbert and হেরিংটন এমারসন। এরা তার তার ফলোয়ার ছিলেন, তাকে সাপোর্ট করেছেন। তো ওনার যে সায়েন্টিফিক বক্তব্য, সায়েন্টিফিক ম্যানেজমেন্টের যে ধারণা, সেই ধারণাটাকে সাপোর্ট করতেন। নেক্সট প্যারাগ্রাফ পড়ো অর্পণ। হ্যাঁ স্যার Scientific management is the name given to the principles and practices, four basic parts of a series of ideas developed by Taylor are as follows. First one হচ্ছে each person's job should be broken down into elements and a uh, scientific way to perform each element should be determined. দেখো, আগে যেরকম কি হতো, দেখো দেখো এই যে ডিভিশন অফ লেবার। আগে কি ছিল, যে একই ব্যক্তির বিভিন্ন ধরনের কাজ করতে হতো, হলো তার তার জীবনযাত্রা নির্বাহ করার জন্য। একই ব্যক্তি বিভিন্ন ধরনের কাজ করার ক্ষেত্রে অনেক অসুবিধে থাকে, এবং তারপরে আস্তে আস্তে মানুষের এই উপলব্ধি আসার পরে তখন কি করলো, যে কাজটাকে ভাগ করে দেওয়া হলো, ডিভিশন অফ লেবার। মানে প্রত্যেকে একই কাজের সঙ্গে যুক্ত থাকবে, যার ফলে কি হবে, সেই কাজের এফিসিয়েন্সি ডেভেলপ করবে, কাজের প্রোডাক্টিভিটি বাড়বে। এই উদ্দেশ্যে মানুষ কিন্তু সবটাই কিন্তু প্রয়োজনের উদ্দেশ্যেই এই থিওরি অ্যান্ড অ্যাপ্লিকেশন, হ্যাঁ, প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস, এইগুলোই কিন্তু দেখা যাচ্ছে। তাই বলছে ইচ পার্সনস জব শুড বি ব্রোকেন ডাউন ইনটু এলিমেন্টস, বিভিন্ন ভাগে ভাগ করা থাকবে, and a scientific way to perform each element should be determined. হলো, নেক্সট। Next হচ্ছে employees should be scientifically trained to do the work. Next হচ্ছে there should be good cooperation between management and employees. Next হচ্ছে these should be a division of work. Sorry, there should be a division of work between management and employees. Next হচ্ছে scientific management. Among the other significant contributions to scientific management was Henry কন্ট্রিবিউটার্স, এই contributor. কন্ট্রিবিউটার্স, among the other scientific a significant contributors to scientific management, contributors। Okay. Scientific management was Henry Gantt. Gantt designed a salary payment system and developed a control chart for scheduling production operation, which became the basis for modern scheduling techniques like CPM, which is critical path method, and PERT, perform evaluation and review technique. দেখো শোনো, এই যে যত ডেভেলপমেন্ট হয় প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আজকের ডেভেলপমেন্ট কিন্তু এক
মানে একজনের কন্ট্রিবিউশন বা কোনো একটা গবেষণার ফল নয়। একটা গবেষণা থেকে শুরু হয়, তারপরে সেই গবেষণাকে ভিত্তি করে আবার সেটাকে ভাবা হয়, তার অ্যাপ্লিকেশন হয়, তার যে সমস্ত ড্রব্যাকস গুলো থাকে সেগুলোকে রিভাইজ করা হয়, করে করে আজকের একটা জায়গায় আসা হয়। তাহলে এইটা যেটা বলছে যে আমাদের কাজগুলোকে আমরা ভাগ করে করা হবে ম্যানেজমেন্ট থিওরির ক্ষেত্রে। সেইখানে গ্যান্ট কি বলেছেন, তিনি ডিভাইস দে স্যালারি পেমেন্ট সিস্টেম। তার মানে তিনি যে সিস্টেমটা মানে ডেভেলপ করেছিলেন, নামকরণ করা হয়েছিল স্যালারি পেমেন্ট সিস্টেম। এবং কি বলছে যে ডেভেলপড এ কন্ট্রোল চার্ট ফর শিডিউলিং প্রোডাকশন অপারেশন। কন্ট্রোল চার্ট অর্থাৎ কি না, প্রত্যেক ক্ষেত্রেই তার প্রোডাকশনের একটা রেকর্ডিং সিস্টেম। এই যে আমরা এর পরে মানে পড়বো আমাদের এই যে পারফরমেন্স, কি বলা যায়, পারফরমেন্স অ্যাপ্রেজাল, তারপরে হচ্ছে আমরা ওই মানে ইউনিট 4-এ গিয়ে কিন্তু এইগুলোকে আলোচনা করব, যে প্রত্যেকের কাজের একটা পরিমাণ, কিভাবে কাজ হবে, কতটা কাজ হবে, এইরকম একটা আমাদের বিভিন্ন পদ্ধতিতে সেইটা ডেভেলপ করা হবে, যার মাধ্যমে আমরা জব ইভ্যালুয়েট করতে পারবো। জব ইভ্যালুয়েশন এইসব কনসেপ্ট গুলো পরবর্তীকালে ডেভেলপ হবে। তাহলে বলছে ডেভেলপড এ কন্ট্রোল চার্ট ফর শিডিউলিং প্রোডাকশন অপারেশন। প্রোডাকশন অপারেশনের একটা শিডিউল, অর্থাৎ কিনা দেখবে যে একটা একটা যে কোনো কাজকে কমপ্লিট করতে গেলে যখন আমরা পার্ট পার্ট করে কাজ করি, তখন দেখা যায় যে প্রত্যেকটা কম্পোনেন্ট গুলো এমন ভাবে লিঙ্ক করা থাকে যে লিঙ্কের মাধ্যমে একজনের কাজের পরেই কিন্তু আরেকজনের কাজ শুরু হয়। এই যে লিঙ্কিং গুলো, কার পরে কোনটা কিভাবে কাজগুলো হবে, এইগুলোর একটা কি বলা যায় ম্যানেজমেন্ট টেকনিক রয়েছে, যেটাকে বলছে মডার্ন শিডিউলিং টেকনিক লাইক সিপিএম, ক্রিটিক্যাল পার্ট মেথড। এগুলো আমরা যখন মাস্টার ডিগ্রি করেছি কমার্সে, তখন আমরা এইগুলোকে স্টাডি করেছি। এখন আমার কিচ্ছু মনে নেই। ক্রিটিক্যাল পার্ট মেথড অর্থাৎ কিনা আমরা একটার পর একটা যে কাজ করব, যে কোনো কাজ, সেই কাজের ক্ষেত্রে কার পরে কোন কাজটা করলে, ধরা যাক আমি রান্নাঘরে আজকে রান্না করছি, তাহলে এই রান্নার প্রতিটা কাজ আমি দেখা যাবে যে আমি একটা পদ্ধতিতে করছি, একটা রান্নাকে শেষ করে আর একটা রান্নায় হাত দিচ্ছি। কিন্তু দেখা যাবে যে অনেক সময় হয় যে বিভিন্ন কাজগুলো একটা পার্ট বাই পার্ট করে আমরা কিন্তু দেখা যাবে যে আমরা অনেক কম সময় সেই কাজটাকে শেষ করতে পারি। এই ক্রিটিক্যাল পার্ট মেথড হচ্ছে টু আইডেন্টিফাই দ্য অ্যাকচুয়াল পাথ থ্রু হুইচ দ্য মানে ডিফারেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ক শুড বি পারফর্ম। হলো, তাহলে এইগুলো কিন্তু ভাবতে ভাবতে দেখা যাবে যে, যেমন ধরা যাক বাড়ি ঘর যখন তৈরি হয়, তখন একটা কি বলা যায় মানে ছাদ ঢালাই হলে সেখানে 21 দিন বা 28 দিন এরকম অপেক্ষা করতে হয়। তাহলে ততদিন অপেক্ষা না করে আমরা কি তার পরবর্তীকালে আর কোন কাজ আছে, সেই কাজ, যে কাজটা ওকে ডিস্টার্ব না করে করা সম্ভব, তাহলে সেইগুলো আমরা শুরু করতে পারি। এগুলো এই যে এইভাবে আমরা যে কাজের পর 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 কিভাবে কোনটা করব, যেটা সবচেয়ে কম সময় টোটাল কাজটা পারফর্ম করা যাবে, সেই যে কি বলা যায় চ্যানেল বা রুট আমরা তৈরি করতে পারবো, সেই মানে মানে অ্যানালিসিসটাকেই বলছে ক্রিটিক্যাল পার্ট মেথড। অ্যান্ড পার্ট, PERT বলছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। এবার তার সঙ্গে সঙ্গে প্রোগ্রামটাকে যে কাজটা করা হচ্ছে তার ইভ্যালুয়েশন হবে, তার রিভিউ করা হবে, ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারগুলোর কথা বলা হলো। তাহলে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির কন্ট্রিবিউশন, তার ডেভেলপমেন্ট, তার ফলেই কিন্তু আজকে ম্যানেজমেন্টের এই অবস্থানটা আমরা লক্ষ্য করে থাকি। নেক্সট বলো। হ্যাঁ স্যার, নেক্সট, ফ্র্যাঙ্ক অ্যান্ড লিলিয়ান গিলবার্ট concentrated on time and motion study to develop more efficient ways of performing repetitive tasks. Time and motion study is a process of analyzing job to determine the best movement for performing each task. দেখো এখানেও কিন্তু সেই একই রকম।
একটা পার্টিকুলার কাজে টাইম অ্যান্ড মোশন কতটা সময় এবং কি গতির দ্বারা হবে, এটাও একটা ম্যানেজমেন্ট থিওরি। তার অনেক রকম তার টেকনিক রয়েছে। সেই টেকনিকের মাধ্যমে একটা যে কোনো জবের কাজের পরিমাণ কতটা মানে কিভাবে কাজটা করলে আমরা কম সময়ে কাজটাকে পারফর্ম করতে পারবো, এই যে অ্যানালিসিস, এটার মাধ্যমে আমরা শুধুমাত্র কিন্তু কম সময় মানে প্রসেসটাও সেইখানে কিন্তু আইডেন্টিফাইড হবে। বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে আমরা সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই জায়গাটায় আমরা এসে পৌঁছতে পারবো। যেমন আমি এর আগের দিনকে বলেছিলাম যে আমাদের দেশে সেন্ট্রাল কি বলা যায় মানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অর্গানাইজেশন আছে যারা কিন্তু কি যেন নাম এটা, তারা কিন্তু প্রত্যেকটা কাজের টাইম অ্যান্ড মোশন স্টাডি আলোচনা করেছে, মানে তারা আইডেন্টিফাই করেছে এবং তারা এটা বলার চেষ্টা করেছে যে একজন ব্যক্তি বিভিন্ন ধরনের ওয়ার্ক পারফর্ম করতে কতটা সময় নেবে বা একজন ব্যক্তি কতটা কাজ করতে পারে অ্যাভারেজ। হলো, এগুলো সব আমরা কিন্তু খুব মানে অল্প বিস্তর টাইম অ্যান্ড মোশন স্টাডিও আমরা পরে আলোচনা করব যে এক্স্যাক্টলি টাইম মোশন স্টাডির বিষয়টা। হলো, নেক্সট বলো। হ্যাঁ নেক্সট স্যার। প্যারাগ্রাফ। হ্যারিংটন এমারসন in his classic book 12 Principles of Efficiency 1913 set forth principles which states that a manager should case study sorry sir না না, carefully ম্যানেজার শুড কেয়ারফুলি ডিফাইন yes sir carefully define objectives, use scientific methods of analysis, develop and use standardized procedures, and reward employees for good work. এর যে বিভিন্ন কন্ট্রিবিউশন, তিনি 12 প্রিন্সিপালস অফ এফিসিয়েন্সি বাড়ানোর জন্য 12টা প্রিন্সিপালস 1913-এ তিনি ডেভেলপ করেছিলেন। হলো, তা সেখানে কি বলছে যে কেয়ারফুলি ডিফাইন অবজেক্টিভস, ইউজ সাইন্টিফিক মেথড অ্যান্ড অ্যানালিসিস, ডেভেলপ ইউজ স্ট্যান্ডার্ড ডেভেলপ অ্যান্ড ইউজ স্ট্যান্ডার্ডাইজ প্রসিডিওর, মানে যে এই যে কি পদ্ধতিতে কাজ হবে, কাজের পদ্ধতিটা কিন্তু একটা বড় বিষয়। সেই মাধ্যমে কাজটা আমাদের পারফর্ম করতে হবে এবং সেই ক্ষেত্রে যে সমস্ত এমপ্লয়ি ভালো পারফর্ম করবে তাদের জন্য কি বলা যায় রিওয়ার্ডেরও কথা তিনি ওখানে বলেছিলেন। ম্যানেজমেন্ট মানে মানে ওনার থিওরিতে 1913-এ তিনি সেইটা উল্লেখ করেছিলেন। হলো, নেক্সট বলো। এই যে এখানে রয়েছে সুমিত, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট। sir. হ্যাঁ স্যার। Administrative management. Administrative management focuses on the management process and principles of management. The emphasis of administrative management theory is on finding the best way to sum and না না না, টু organization. রান টু এই না 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 টু রান অ্যান্ড অর্গানাইজেশন। To টু run and রান, organize. RUN, রান, টু রান অ্যান্ড অর্গানাইজেশন বলছে। তার মানে কি This দেখো, এই will যে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টটা হচ্ছে বেস্ট ওয়ে। আগেও কিন্তু তাই বলা হয়েছে। ক্রিটিক্যাল পার্ট অ্যানালিসিস, এই মানে কি বলা যায় CPM, ক্রিটিক্যাল পার্ট, এখানে বলছে মানে হ্যাঁ ক্রিটিক্যাল পার্ট মেথড। হলো, সেখানেও কিন্তু হচ্ছে দ্য বেস্ট ওয়ে। হ্যাঁ, মানে কতটা কম সময় আমরা একটা কাজকে পারফর্ম করতে পারবো। তা উনি ওইভাবে বলেছেন, ক্রিটিক্যাল পার্ট মেথড মানে আকারে তিনি এটাকে উল্লেখ করেছেন। আর অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলছে বেস্ট ওয়ে, কোনটা হবে সবচেয়ে সহজতম পথ বা সবচেয়ে সহজভাবে বা আমরা কি বলা যায় সবচেয়ে কম সময় আমরা কাজটা তুলে দিতে পারবো। দ্য বেস্ট ওয়ে টু রান অ্যান্ড অর্গানাইজেশন। হলো, তার মানে এইটা রান অ্যান্ড অর্গানাইজেশন মানে তার অবজেক্টিভকে আমরা কি বলা যায় স্যাটিসফাই করতে পারবো। হলো, নেক্সট পড়ো।
This school of thought is also called administrative or traditional principles of management. Henry Fayol, 1841 to 1925, a French industrialist, is the chief architect and the father of the administrative management theory. Other ইনিও prominent কিন্তু এই যে হেনরি ফেওল, এটাও কিন্তু এই নামটা মাথায় রাখতে হবে। হলো এরপরে আমরা তার কন্ট্রিবিউশন, স্পেসিফিক কন্ট্রিবিউশনের ফেওলস এর 14 প্রিন্সিপলস অফ ম্যানেজমেন্ট আমরা আলাদা করে জানবো। হলো তাহলে ফ্রেঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইজ দ্য চিফ আর্কিটেক্ট অ্যান্ড দ্য ফাদার অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট থিওরি। হলো ইনিও কিন্তু একজন বলা যায় কি বলবো যে আমরা ম্যানেজমেন্টের একটা বড় ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওনার একটা কন্ট্রিবিউশন রয়েছে। হলো আমরা এখনো পর্যন্ত হেনরি ফেওলের প্রিন্সিপালস কে আমরা গুরুত্ব দেই। হ্যাঁ বলো। Other prominent exponents include Chester I. Barnard and Colonel Lyndall Ardwick. এই যে লিন্ডেন অ্যান্ড আরউইক, তারও হচ্ছে পসকর্ড ম্যানেজমেন্ট প্রিন্সিপাল। আমরা পরে তাদের কন্ট্রিবিউশন গুলোকে আরো স্পেসিফিক আকারে পড়ব। হলো এখানেই আছে, এই ইউনিটের মধ্যেই রয়েছে। পড়ো নেক্সট। Next হচ্ছে contribution of Henry Fayol. Fayol original classic book Administration Industrially et General, এটা কি ফ্রেঞ্চ ভাষায়? হ্যাঁ ওটা ফ্রেঞ্চে রয়েছে, মানে ওই বইটার টাইটেলটা অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালি লেট জেনারেল, মানে এটা ফ্রেঞ্চের মানে মানে ফর্মে এটা রয়েছে। হলো ইন আচ্ছা, ফ্রেঞ্চ, পাবলিশড ইন 1861 and was translated into English, আমরা ইংলিশটাই মাথায় রাখবো, translated into English as General and Industrial Administration in 1929, focus on the management activity and propounded the fundamental functions of management. এগুলো দেখো সবই কিন্তু অল্প অল্প করে কিন্তু এর ডেভেলপমেন্ট গুলো দেখা যাচ্ছে। তাহলে কি হচ্ছে, প্রোপাউন্ডেড দ্য ফান্ডামেন্টাল ফাংশনস অফ ম্যানেজমেন্ট, যেটা হেনরি ফিওলের কন্ট্রিবিউশন। হ্যাঁ পড়ো। হ্যাঁ স্যার, the fundamental functions of management. The first one is to forecast and plan. Second one is to organize. Third হচ্ছে to command. Fourth to coordinate, and fifth to control. He also presented the following 14 principles of management as general guidelines for management practice. এই 14 First প্রিন্সিপালস হচ্ছে হেনরি ফিওলের কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। পড়ো। আমি কিন্তু এই 14 প্রিন্সিপালস এর জেনারেল যেটা এখানে আমার যেটা রয়েছে সেটা তো তোমাদের দিলামই। এরপরে আমি কিছু প্রিন্টেড কি বলা যায় বইয়ের থেকে জেরক্স করা কিছু অংশ সেটা আমি তোমাদের পাঠাবো। এটা খাতায় লিখতে হবে না, তোমরা যারা পরবর্তীকালে আরেকটু ভালো স্টাডি করতে চাও সেইখানে মানে আমি অর্পণ তোমাকে পাঠাবো, পরে তুমি ওইটা গ্রুপে এমনি পোস্ট করে দেবে। এবার যার লেখার ইচ্ছে লিখবে, যে যেভাবেই সেটাকে ব্যবহার করুক না কেন, হ্যাঁ সেইটা আমি তোমাকে পরে পাঠিয়ে দেবো। এই 14 প্রিন্সিপালস এর উপরে ভিত্তি করে সেইটাকে ভারী সুন্দর ওখানে আলোচনাটা হয়েছে, সেইটা দেখাবো। আর হ্যাঁ এখানে স্যার, জাস্ট তাহলে স্যার খুব ভালো হয় স্যার। এই অংশতে জাস্ট মানে অ্যাকচুয়ালি এই 14 প্রিন্সিপালস এ তিনি কি বলতে চাইছেন সেইটুকুই বলা হয়েছে, আর ওইখানে একটু অ্যানালিটিক্যাল ওয়েতে আলোচনা করা হয়েছে, ওটা পরে তোমাদের কাছে পাঠাবো। পড়ো। এই 14 প্রিন্সিপালসটা বেশ মাথায় রাখতে হবে। ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে ডিভিশন অফ লেবার।
Henry Fayol has advocated on the specialization of jobs. He recommended that the work of all kinds must be divided and subdivided and allotted to various persons according to their expertise in a particular area, which helps the individual in acquiring speed, accuracy in his performance, and avoids wastage of time and effort. It leads to specialization. দেখো, ডিভিশন অফ লেবারটা ডেভেলপ হয়েছে কিন্তু স্পেশালাইজেশন। আমি যদি একটা কাজের সঙ্গে যদি যুক্ত থাকি, তাহলে ডেফিনেটলি আমার কাজের এফিসিয়েন্সি বাড়বে। একই কাজ আমি যখন দিনের পর দিন করব, তখন তার এফিসিয়েন্সি বাড়বে। তাই এটার উদ্দেশ্যটাই হচ্ছে, কি বলা যায়, স্পেশালাইজেশন। স্পেশালাইজেশনের মাধ্যমে কি হবে, অনেক বেশি স্পেসিফিক তার অ্যাপ্লিকেশন গুলো হবে, প্রপার ওয়েতে হবে, এবং সেখানে কিন্তু কি বলা যায়, প্রোডাক্টিভিটিও অনেক বাড়বে। প্রোডাক্টিভিটিও অনেক বাড়বে। হ্যাঁ, নেক্সটে যাও। হ্যাঁ স্যার। In a small one-man library, all the technical work তারপরে কি আছে এটা একটুখানি বলে দেবেন, এটা একটু হেজি ছিল। ইন এ স্মল ওয়ান ম্যান লাইব্রেরি। এবারে দেখো, এই যে 14 প্রিন্সিপালস, আগে এইটা বুঝে দেখো, এই 14 প্রিন্সিপালস কিন্তু এটা জেনারেল ভাবে অ্যাডমিনিস্ট্রেশন, এই মানে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু মানে তার দিকেই দৃষ্টি রেখে কিন্তু এটা তখন ডেভেলপ। এখন বলা হচ্ছে যে এই আমরা যারা লাইব্রেরি ফিল্ডের আমরা প্রফেশনালস, তারা যখন এই ম্যানেজমেন্ট প্রিন্সিপালস গুলো নিচ্ছি, তাহলে আমরা বেসিক ভাবে প্রিন্সিপালসটাকে জানবো, এবং এটাকে লাইব্রেরিতে কিভাবে প্রয়োগ করা যায়, এটাই কিন্তু আমাদের কাছে এই ম্যানেজমেন্টের এই অংশগুলো শেখার প্রধান উদ্দেশ্য। তাহলে সেখানে কি বলছে, যে ইন এ স্মল ওয়ান ম্যান লাইব্রেরি অল দ্য টেকনিক্যাল ওয়ার্ক, কমা, ইউজার্স সার্ভিস, লিখেছো অর্পণ? হ্যাঁ স্যার। User service as well as administrative work have to carried out by that person. এবার দেখো, ডিভিশন অফ লেবার কি লাইব্রেরিতে সর্বক্ষেত্রে প্রযোজ্য হতে পারে? তা কিন্তু নয়। কি বলছে দেখো, এইগুলো অনেক সময় দেখা যাবে কোনো লাইব্রেরিতে একজন মাত্র ব্যক্তি আছে, তাহলে সেই ক্ষেত্রে ডিভিশন অফ লেবার কি করে করা, মানে অ্যাপ্লাই করা সম্ভব? সেই ক্ষেত্রে তিনি কিন্তু সব কাজগুলোই করবেন, এছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, ক্যারিড আউট দ্যাট পারসন, দেয়ার শুড বি নো ডিভিশন অফ দ্য ওয়ার্ক। সেই ক্ষেত্রে কিন্তু কোনো ডিভিশন অফ দ্য ওয়ার্ক আমরা অ্যাপ্লাই করতে পারছি না। বাট ইন এ লার্জ লাইব্রেরি দেয়ার শুড বি এ ডিভিশন অফ ডিউটিস অ্যান্ড অ্যাক্টিভিটিস। লার্জ লাইব্রেরিতে হলে খানিকটা হতে পারে, as the division of the work takes place, it will lead to specialization। এটা স্পেশালাইজেশনের দিকে যায়। যেমন আমাদের ইউনিভার্সিটি লাইব্রেরি, সেখানে দেখা যাচ্ছে যে আমরা প্রসেসিং ওয়ার্কের সঙ্গে কিছু জনকে রেখেছি। একেবারে স্পেসিফিক ওয়ার্ক নয় যে শুধুমাত্র অ্যাক্সেশনিং করছে বা শুধু ক্যাটালগিং করছে, শুধু ক্লাসিফাইং করছে, তা নয়। এটা সবসময় কাজের পরিমাণের উপরে নির্ভর করে। আমরা যখন সেন্ট্রালাইজড ক্যাটালগিং এর কথা ভাববো, অর্থাৎ কিনা সমস্ত লাইব্রেরিতে প্রসেসিং হবে না, একটা সেন্ট্রাল পয়েন্টে প্রসেসিং হবে, সেই ক্ষেত্রে অবশ্যই এই ডিভিশন অফ দ্য লেবার আমরা অ্যাপ্লাই করব, এবং তার ফলে কিন্তু আমরা অনেক বেশি সুফল পাবো। যেমন দেখা যাক, এখানে বলছে না, মানে মানে তার কি বলা যায়, মানে আহ ব্যক্তির যেটা পছন্দ, বা তার যেটা, এই যে একটু আগেই বললো অর্পণ, যে প্যারাগ্রাফে পড়লো, যে হেনরি ফিওল হ্যাজ অ্যাডভোকেটেড অন দ্য স্পেশালাইজেশন অফ দ্য জব। হি রেকমেন্ডেড দ্যাট দ্য ওয়ার্ক অফ অল কাইন্ডস মাস্ট বি ডিভাইডেড and subdivided and allotted to various persons according to their expertise in a particular area। এই যে বলছি অ্যাকর্ডিং টু দেয়ার এক্সপার্টাইজ, তারপরে উইলিংনেস,
শুধু এক্সপার্টাইজ আমরা না বলে খানিকটা বলতে পারি উইলিংনেস বা লাভ অফ ওয়ার্ক। যেমন আজকে তোমরা লাইব্রেরি সায়েন্সের বিভিন্ন প্রসেসিং ওয়ার্ক গুলো সম্পর্কে জানতে পেরেছো। হ্যাঁ, একেবারে সাধারণভাবে বলছি যে বইয়ের অর্ডার প্লেস করা, সেটাকে প্রসেসিং করা, তার অ্যাক্সেশনিং করা, তার ক্লাস নাম্বার অ্যাসাইন করা, তারপরে তার ক্যাটালগ করা। তো এই প্রত্যেকটা কাজের মধ্যে মানে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে দেখা যাবে যে পার্সন কনসার্নের কোনো একটা বিশেষ দিক বেশি ভালো লাগে। তাহলে বলছে যে আমরা যখন এই কাজটাকে অ্যালট করব তার পছন্দের মতো, তারপরে কিছুদিন কাজ করার পরে আমরা তার মধ্য থেকে যেখান থেকে যার এক্সপার্টাইজ আমরা বেশি মানে আইডিয়া মানে লক্ষ্য করব, আইডেন্টিফাই করব, সেই অনুযায়ী আমরা কাজগুলোকে ডিস্ট্রিবিউট করব, যার ফলে এইটা কিন্তু স্পেশালাইজেশনের হবে, মানে দিকে এটা এগোবে বা স্পেশালাইজেশনটা দেখা যাবে, যার ফলে আউটপুট ইত্যাদি সবই অনেক বেশি আকারে আমরা পেয়ে থাকবো। হলো? তাহলে যাও অর্পণ, নেক্সটটা অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। হ্যাঁ স্যার, অথরিটি সেকেন্ড প্রিন্সিপাল হচ্ছে অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি go hand in hand. Responsibility flows from authority. Authority refers to the power of right to command, right to command, guide, and direct the subordinate. Wherever responsibility implies performance of a function or achievement of certain objective. If authority is given to a person, he should also be made responsibility. In the same way, if anyone is made responsible for any job, he should also have concerned authority. Actual work in the library may be done by efficient person, but the ultimate responsibility lie with the chief librarian. He can delegate authority for different work to the persons of different sections with equal responsibilities to make it possible to build the job task successfully. না, টু ফুলফিল, আচ্ছা স্যার, টু ফুলফিল দ্য জব অর টাস্ক সাকসেসফুলি। এই ব্যাপারটা বোঝা গেল তো, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি হলো। অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি একই সঙ্গে চলছে, বলছে রেসপন্সিবিলিটি ফলোজ ফ্রম অথরিটি, ফ্লোজ ফ্রম অথরিটি। হলো, রেসপন্সিবিলিটি ফ্লোজ ফ্রম অথরিটি। অথরিটি তোমাকে কিছু কাজের দায়িত্ব দেবে, তার সঙ্গে তোমাকে কিছু রেসপন্সিবিলিটি দেবে, অর্থাৎ কাজটা করার জন্য যখন যেখানে যে সিদ্ধান্ত নিতে হবে সেইভাবে তুমি সেইটাকে পারফর্ম করবে, সো দ্যাট যে ইউ শুড ডান দা ওয়ার্ক। হলো, সেটাই হচ্ছে তোমার রেসপন্স। এবং এইখানে যিনি অথরিটি প্রদান করছেন তারই কিন্তু ওভারঅল দায়িত্ব থাকবে যে আলটিমেটলি কাজটাকে ফাইনালি সেটা অ্যাচিভ করে নাও। আচ্ছা, এবার বলো তো তোমাদের কি এই মানে এইগুলো খাতায় লেখাটা কি হয়েছে অনেকের, নাকি অনেকেরই হয়নি? দীপান্বিতা, তোমার খাতায় লেখা হয়েছে এগুলো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। না, কিন্তু তোমাদের যাই হোক, যদি সফট কপির থেকে দেখে নাও সেইভাবেই করো। নেক্সট নাম্বার 3, ডিসিপ্লিন। হ্যাঁ স্যার, ডিসিপ্লিন। According to Fayol, discipline means sincerity, obedience, respect of authority, and observance of rules and regulations of the enterprise. Without discipline, no organization can function properly. Fayol said maintenance of discipline required good supervision of at all levels. কিন্তু আমরা কথায় কথায় বলে থাকি যে ডিসিপ্লিন থাকার দরকার, তাহলে ডিসিপ্লিনটা কিন্তু সম্পূর্ণভাবে হায়ার অথরিটির তার ওভারঅল সুপারভিশনের মাধ্যমে ডিসিপ্লিনটা মেনটেন করতে।
যদি দেখা যায় একটা ডিসিপ্লিন ইম্পোজ করা হলো কিন্তু তার সুপারভিশন বা তার কি বলা যায় মানে সেটাকে খেয়াল করার বিষয়টা যদি প্রপারলি না হয়ে থাকে, সেটায় যদি নজর না দেওয়া হয়ে থাকে তাহলেই দেখা যায় যে এই জিনিসটা কমতে শুরু। যেমন দেখো, একটা সময় ছিল না আমাদের এই কোভিড পিরিয়ডে পুলিশও কিন্তু বলতো যে মাস্ক পরতে হবে। মাস্ক না পরলে তাদের পড়ানোতে বাধ্য করা ইত্যাদি ক্ষেত্র বিশেষে অনেক পরিমাণ ফাইন করা, এটাও কিন্তু ছিল। হলো তখন লোকে কিন্তু এইটা ফলো করেছে। কিন্তু এখন বিশেষ একটা এইগুলোর দিকে নজর দিতে পারে না। আর এটা কাহাতো কার ভালো লাগে? যে পুলিশে চাকরি করে তারই কি ভালো লাগে লোককে ধরে, ধরে বলা, হ্যাঁ? ফাইন করা ইত্যাদি। যার ফলে কি হয়? যে এই যে এইটা যখনই তার সুপারভিশনটা, হ্যাঁ? তার কি বলা যায় ফলো আপটা যখনই কমে যায়, তখনই কিন্তু ডিসিপ্লিনটাও আস্তে, আস্তে অনেকটাই ভেঙে যায়। এখন কিন্তু দেখবে যে যত দিন যাচ্ছে ইদানিং বলা হচ্ছে যে থার্ড ওয়েভ আসছে না। ফলে আমাদের কিন্তু মাস্ক পরার প্রবণতা আমরা অনেক মাস্ক পরাটা কিন্তু আমরা অনেকটাই কমিয়ে দিয়েছি। জানি না ভবিষ্যৎ কি বলবে। কিন্তু যেটা বেসিক ভাবে যেটা বলা হচ্ছে যে আমাদের কিন্তু ভ্যাকসিন নিতে হবে এবং মাস্ক পরে থাকতে হবে, নিয়ম কানুন মেনে চলতে হবে, তবেই আমরা ভালো থাকবো। আমার মনে হয় আমরা যখন এত ২ বছর ধরে এই একটা কঠিন ভাবে আমরা সময় কাটালাম, হুম? কিচ্ছু বাড়ির থেকে বেরোনো নয়, পড়াশোনা ইত্যাদি প্রত্যেকটা ক্ষেত্রে সমস্যার জায়গা দেখা দিয়েছে। তো সেই জায়গাটাকে থেকে ওভারকাম করার জন্য আমাদের সকলের মধ্যেই কিন্তু একটু নিয়ম মেনে চলাটা খুব দরকার। কিন্তু তুমি দেখবে যে এখন আমি আজকে বাজারে গেলাম, গিয়ে দেখলাম যে হারে লোকের আমাদের এখানে এই প্রবণতাটা এটা সত্যি খুব লক্ষণীয় যে মানুষজনের কিন্তু ব্যবহার এগুলো সব কমে যাচ্ছে। এবং তারপরে সামনে এত বড় একটা উৎসব আসছে আমাদের পশ্চিমবঙ্গে। সেই উৎসবে তো মানুষজন বেরোবেই। তাহলে সেই ক্ষেত্রে যে মিনিমাম যদি এইটুকু যদি না মেইনটেইন হয় তাহলে জানি না কি হবে। তো এই হচ্ছে ডিসিপ্লিন। বুঝলে তো? অন্তত তোমরা একটু যারা ঠিক করো তারা একটু মেনে টেনে চলো। আমি বলি না যে সবকিছুই খালি ঘরে বসে থাকা, কিন্তু মিনিমাম যেগুলো বলছে বিশেষজ্ঞরা, ডাক্তারেরা, আমার মনে হয় সেইটা বোধহয় আমাদের মানাটা দরকার। হলো? তাহলে থার্ড কি বলা যায় প্রিন্সিপালস হলো ডিসিপ্লিন, ফোর্থ হচ্ছে ইউনিটি অফ কমান্ড। বলো। হ্যাঁ, ইউনিটি অফ কমান্ড। Unity of command means that employees should receive orders from one superior authority only, that is, accountability to one authority only. This authority তোমাকে should, শোনো, তোমাকে ৫ জনে কিন্তু বলবে না, একাধিক ব্যক্তি বলবে না বিভিন্ন ধরনের কাজ। বলছে একটা জায়গা থেকে কমান্ড আসবে, তুমি কি করবে কি করতে না হবে সেইগুলো সব একটা জায়গা থেকে আসবে এবং তার কাছেই তুমি রেসপন্সিবল থাকবে যে কাজটা করে কাজটাকে কমপ্লিট করার ক্ষেত্রে তুমি থাকবে তার অ্যাকাউন্টেবিলিটি ফর টু দ্যাট পার্সন, নট মেনি আদার পার্সনস। বলো। this authority is distributed among various levels in the hierarchy of positions in the organization. Any order by the chief librarian to a professional assistant should be transmitted through an assistant librarian who is in charge of the section. স্যার এই মানেটা একটু বুঝলাম। হ্যাঁ বলো, কোনটা যেন? স্যার any ওই এনি order অর্ডার। by the any orders by the chief librarian to a professional assistant should be transmitted through an assistant librarian who is the in charge of the section. এখানে কি বলছে, এখানে কিন্তু একটা জিনিস যেটা বলা নেই এখানকার অর্গানাইজেশনাল স্ট্রাকচার হচ্ছে চিফ লাইব্রেরিয়ান, তার আন্ডারে ডেপুটি লাইব্রেরিয়ান, যদিও ডেপুটি লাইব্রেরিয়ানের কথা এখানে বলা, চিফ লাইব্রেরিয়ান, তারপরে হচ্ছে কি বলা যায় ডেপুটি লাইব্রেরিয়ান বা ডেপুটি লাইব্রেরিয়ানটা বাদই দাও, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান,
তারপরে হচ্ছে বিভিন্ন প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট যারা অ্যাকচুয়াল কাজ করে। এবার এখানে কি বলছে যে ইউনিটি অফ কমান্ড, কমান্ডটা আসবে কিন্তু তোমার ঠিক আপার হায়ারার্কি, নট ফ্রম মানে অ্যানাদার আপার হায়ার। মানে আমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, তাহলে আমার ওপরের বসকে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, তার উপরে ডেপুটি লাইব্রেরিয়ান, তার উপরে চিফ লাইব্রেরিয়ান। এই জাতীয় ক্ষেত্রে চিফ লাইব্রেরিয়ান কিন্তু সরাসরি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্টদের সঙ্গে কাজের ব্যাপারে এই জাতীয় কমান্ড তিনি দেবেন। তার কমান্ডটা আসবে ফ্রম চিফ লাইব্রেরিয়ান টু ডেপুটি লাইব্রেরিয়ান, ফ্রম ডেপুটি লাইব্রেরিয়ান টু অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, ফ্রম অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান টু প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, so that the work can be performed properly. তাই বলছে any order by the chief librarian to a professional assistant should be transmitted through an assistant librarian who is the in charge of that section. এখানে কিন্তু যেহেতু ডেপুটি লাইব্রেরিয়ানটার কথা বলছে না, তার মানে এদের চিফ লাইব্রেরিয়ানের পরেই অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান। তুমি যেভাবেই ধরো না কেন, বলছে এই যে হায়ারার্কিক্যাল লেভেল অনুযায়ী কিন্তু এই যে কমান্ডটা ট্রান্সমিট হবে, কমান্ডটা ট্রান্সমিট হবে। বোঝা গেল এবার? হ্যাঁ স্যার। হুম, বলো। ফিফথ প্রিন্সিপাল হচ্ছে ইউনিটি অফ ডাইরেকশন। ফেয়াল অ্যাডভোকেট ওয়ান হেড ওয়ান প্ল্যান, which means that there should be one plan for a group of activities having similar objectives. According to this principle, efforts of all the members of the organization should be directed towards common goal. Unity of command depends on working of staff together properly, but unity of direction is provided by means of properly arranging the organization so that there is one head and one plan to make it sure that coordinated effort would be achieved. স্যার এইখানটা একবার মানে যে দুটো যে রিলেশনটা বলেছেন এইটা একটু স্যার ভেঙে বলে দিন। বলছে ইউনিটি অফ ডাইরেক্ট, আগে আমরা ইউনিটি অফ কমান্ডটা পড়লাম, যে সেটা হচ্ছে ডাইরেক্টিভস আসতে হবে যে ইমিডিয়েট সুপারভাইজারের কাছ, ইমিডিয়েট আপার অথরিটির কাছ থেকে আসতে। আর এখানে ইউনিটি অফ ডাইরেকশনের ক্ষেত্রে বলছে যে ওয়ান হেড ওয়ান প্ল্যান, একজন হেড থাকবেন একটা প্ল্যান, হুইচ মিনস দ্যাট দেয়ার শুড বি ওয়ান প্ল্যান ফর এ গ্রুপ অফ অ্যাক্টিভিটি। একটা গ্রুপ অফ অ্যাক্টিভিটিস সেটা পারফর্মের জন্য একটা প্ল্যান তৈরি করা হবে, হ্যাভিং সিমিলার অবজেক্টিভস। হ্যাঁ, সেম অবজেক্টিভস থাকবে, যে ফাংশনস গুলো হবে গ্রুপ অফ অ্যাক্টিভিটিস এর মধ্যে প্রতিটা অ্যাক্টিভিটিস এর একটা সিমিলার অবজেক্টিভ থাকবে। অ্যাকর্ডিং টু দিস প্রিন্সিপালস এফোর্ট অফ অল মেম্বার, সেইখানে প্রতিটা যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিস এর সঙ্গে যে সমস্ত লোকেরা ব্যক্তিরা জড়িত থাকবে, বলছে এফোর্টস অফ অল মেম্বার্স অফ দ্য অর্গানাইজেশন শুড বি ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য কমন গোল। তাহলে এই ইউনিটি অফ ডাইরেকশনটার বিষয়টা হচ্ছে যে আমাদের অর্গানাইজেশনের যে অবজেক্টিভস গোলস ইত্যাদি রয়েছে সেই গোলস এর দিকে আমাদের অর্গানাইজেশনকে নিয়ে যাওয়া। তার মানে অর্গানাইজেশনের টোটাল যে কি বলা যায় ফাংশনিং, সেটাকেই বলছে যে ওয়ান প্ল্যান। আর অর্গানাইজেশনের মূল যেটা হলো, যিনি প্রধান, তাকে ওয়ান হেড আকারে বলা হয়। তাহলে ওয়ান হেড ওয়ান প্ল্যান হলো, প্ল্যান বলতে অর্গানাইজেশনের টোটাল অবজেক্ট, এটাই বলছে ইউনিটি অফ ডাইরেকশন। আর ইউনিটি অফ কমান্ডটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে বলছে যে অর্ডারটা আসবে ফ্রম মানে আপার হায়ারার্কির কাছ। এই যে বলছি ইউনিটি অফ কমান্ড ডিপেন্ডস অন দ্য ওয়ার্কিং অফ দ্য স্টাফ টুগেদার প্রপারলি, বাট ইউনিট অফ ডাইরেকশন ইজ প্রোভাইডেড বাই মিনস অফ পিওরলি properly arranging the organization so that there is one head and one plan
মানে টোটাল অর্গানাইজেশনাল সেট আপ পয়েন্ট অফ ভিউতে তিনি এইটা বলছেন। তার মানে এই ক্ষেত্রেও কিন্তু একটা রিলেশন, এই যে ওয়ান কমান্ড হলো, তার মানে তুমি তোমার অর্গানাইজেশন স্ট্রাকচার এমন ভাবে ডেভেলপ করবে যে একজন প্রফেশনাল অ্যাসিস্ট্যান্টের আন্ডারে, মানে তার আপার হায়ারার্কিতে দুজন সুপারভাইজার থাকবে না, দুজন অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানেরই তুমি কাজ করতে, ব্যাপারটা কিন্তু এই রকম স্ট্রাকচারাল হবে না, একজনের আন্ডারে থাকবে। এই টোটালিটিটাই বলছে ইউনিটি অফ ডাইরেকশন, ওয়ান হেড ওয়ান প্ল্যান। বুঝলে? হ্যাঁ স্যার, সেক্ষেত্রে স্যার দুটো একটা লাস্ট অব্দি একটা কথাই বলছে যে দুটোতেই ক্ষেত্রে বলছে যে একদম সুপার অর্ডার থেকে একেবারে সাব অর্ডার পর্যন্ত একটা ডিরেকশনে আসবে, সেটা কমেন্ডের থ্রুতে বলছে, আর এখানে স্যার ওটা হেডের থ্রুতে বলছে। এরপরে আমি বললাম না ওই যে রাইট আপটা দেবো না, এইখানে কিন্তু অনেকগুলোর মধ্যে একটা কি বলা যায় ওভারল্যাপিং বিষয়টা রয়েছে। তা ওই রাইট আপে কিন্তু আরো সুন্দরভাবে এটাকে বলা আছে। তো সেইটা আমি তোমাদের পাঠিয়ে দেবো, সেইটা এর সঙ্গে একটু দেখে নেবে, তাহলে আরেকটু ভালো লাগবে। কিন্তু সেটা একটু গভীর লেভেলে একটু পড়াশোনা। তো সাধারণ আমাদের নর্মাল যে আমাদের এই সিলেবাসের মধ্যে ওইটাকে আমি আর রাখবো না, মানে ওটা মানে পরীক্ষার পারপাসে তোমাদের, মানে সহজ করে বলি, পরীক্ষার পারপাসে তেমন অর্থ প্রযোজ্য নয়, কিন্তু তোমাদের ডেফিনেটলি তোমাদের আইডিয়া ডেভেলপমেন্টের জন্য ওই রাইট আপটা অনেক বেশি। এখানে অ্যানালিটিক্যাল বিষয়টা যতটা না এখানে বলা হয়েছে তার থেকে অনেক বেশি ওখানে বলা আছে, সেইটা আমি তোমাদের দিয়ে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট পড়ো। আবার একটা কাজ করতে পারি, 1 ঘন্টার মতো তো হলো, আজকে কি এই পর্যন্ত থাকবে? 5 নম্বর পয়েন্ট পর্যন্ত অনেকেরই লেখা হয়নি, তারপরে একটু দেখা হয়নি, তাহলে আবার কালকে নেক্সট দিনকে আলোচনা করব, কারণ এগুলো একেবারে নিরস থিওরি। দেখো, নাকি আরেকটু আলোচনা করে নেব? স্যার 4:30 হয়ে যায়, থাক, আপনি যদি আলোচনা করতে চান তো করতে পারেন। আবার কেননা আমারও স্যার এরপর থেকে আর লেখা হয়নি সেরকম, তো তার জন্য আর কি। না না না, সেটা ঠিক আছে, তোমার লেখা নিয়ে বলছি না, আমি বলছি একেবারে থিওরি তো, সেই জন্য বিষয়গুলো সবটাই ঠিক, মানে আর এটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ থিওরি। স্যার। তো সেই জন্য যদি একটু ভেঙে ভেঙে বলি, কারণ আমার কিন্তু অনেকটাই হয়েছে, আবার বেশ খানিকটা বাকিও আছে, তাই না? আবার কিন্তু অনেকটাই হয়ে গেছে, তোমাদের সিসিসি মানে করে দিলাম, তোমাদের নিজেদের তরফে এখন অনেকটাই কাজ আছে, হলো। আচ্ছা, হ্যাঁ তাহলে স্যার। হ্যাঁ, কালকে পিএসএম স্যার যেমন যেই সময় তিনি ক্লাস নেওয়ার তিনি নেবেন, কারণ আজকে উনি ক্লাস নিতে পারেননি, উনি রেকর্ডেড এটা দিয়ে দেবেন, তাই তো বলেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। রেকর্ড ক্লাসটা দিয়ে দেবেন। তো সাধারণ বা রেকর্ড ক্লাসে ঠিক আছে, তোমাদের অনেকটাই কাজ হবে, কিন্তু স্যার থাকলে তোমাদের আরেকটু ভালো হবে। আর স্যার সকালের মর্নিং সেশনটা ক্লাসটা নিতে পছন্দ করেন, মানে ওনার নেটওয়ার্কিং ইত্যাদি সম্পর্কিত। তাহলে কালকে সকাল বেলাটা পিএসএম স্যারকে একটু করে রাখবে, যে তোমরা একটা মেসেজও করে দিতে পারো যে স্যার আমাদের কালকে শুক্রবার, মানে ফার্স্ট হাফ মানে মর্নিং সেশন সম্পূর্ণ আমাদের কোনো প্রোগ্রাম নেই, তা আপনি স্যার ক্লাস নিতে পারেন, এরকম স্যার একটা। কালকের দিনটা তো পিএসএন স্যারেরই থাকে, স্যারই বলে দিয়েছিলেন যে সোম বুধ শুক্রটা স্যারই নেবেন, তো সেই আরে হিসেবে স্যারের কালকের স্যারের দিনটা স্যারের সবসময় জন্য। ঠিক থাকে না মাথায়, স্যারের প্রোগ্রামে সবসময় তার এত প্রোগ্রাম থাকে না, সবসময় ঠিক ম্যাচ করাতে পারে না, একটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। ওকে স্যার। ওকে স্যার, ঠিক আছে? পাঠিয়ে দেবো স্যার। ওকে স্যার। আর হ্যাঁ স্যার কি রেকর্ডেড ক্লাস দিয়ে দিয়েছেন? ওই যে যেটা বললেন না যে রেকর্ডেড ক্লাস স্যার, পাঠাবো, আসলে আমাদের তো দেখা হয়নি, আমার তো দেখা হয়নি, এবার কেউ দেখেছিস কিনা বল। কেননা স্যার সকালবেলা আমাদের সিবিএসসি ক্লাস হওয়া 12:30টার থেকে একদম শেষ হয়েছে, তারপরে আবার জানা স্যারের ক্লাস সাথে সাথে স্যার লিঙ্কও দিয়ে দিয়েছেন, আবার শুরু হয়ে গেছে। বুঝতে পেরেছি। তো সেই জন্য বলছি যে এটা তো একেবারে সেই জাতীয় থিওরি, তাই বলছি যে আর আজকে আলোচনা করলাম না, আবার নেক্সট দিনকে আমি কালকে স্যারের ক্লাস ইত্যাদি বুঝে একটা ক্লাসের সময় নিয়ে তোমাদের সাথে আলোচনা, ঠিক আছে? এবার তোমাদের লেখা ইত্যাদি তোমাদের অনেকগুলো কাজও রয়েছে, সেইগুলো করতে থাকো, সেইভাবে চলুক, তারপরে দেখা যাক। হুম, ঠিক আছে। ওকে হ্যাঁ স্যার। স্যার। ওকে হুম। স্যার। অর্পণকে কিন্তু আমি আরো একটা অঙ্ক পাঠিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ইউনিট 4-এ,
হলো। ইউনিট 4 এর আরো একটা অংশ পাঠিয়ে দিয়েছি। ওই ইউনিট 4 এর কিন্তু আরেকটু জিনিস তোমাদের পাঠাবো, সেটা আমি পরে। অর্পণ, তুমি আগে এগুলো করতে থাকো, তারপরে পাঠাবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। হুম। ওকে স্যার, ঠিক আছে থ্যাংক ইউ স্যার। স্যার, থ্যাংক ইউ স্যার।